রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়, সাজা কার্যকরে ইন্টারপোলে গ্রেপ্তার আবেদন করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি। বাংলা মোটর সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির। ভোট সুষ্ঠু না হলে দায় সরকারের, বলছে জামায়াত। এবং ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামাল গংয়ের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। সাজার ক্ষেত্রে নারী হিসেবে শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে দিতে প্রসিকিউশন আবেদন করবে বলেও জানান তিনি। এদিকে এই মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। মেজবার রহমানের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যার রায় ঘোষণা হবে সোমবার। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারী মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সে বিবেচনায় শেখ হাসিনার কোনো অনুকম্প পাওয়ার সুযোগ নেই বলে সাফ জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। তিনি জানান, হাসিনা কামালের বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে, বিধায় রায়ে মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। 14 জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে। আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এদিকে আগামীকাল রায়কে কেন্দ্র করে একদিন আগে থেকে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। মেজবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণার আগে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 9:30টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ককটেল বিস্ফোরণের ঘটনায় পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে কারণ বাজারে শার্ক ফোয়ারার মোড়ে 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া পরিবেশ উপদেষ্টার বাসার সামনে সহ বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করা হয়। কর্তব্যরত পুলিশ কিংবা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ অথবা যানবাহনে আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন। টহলরত ডিএমপি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় যে কোনো মূল্যে কার্যকর করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ রায় ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে বরিশাল পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক। প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে এবং নিচ্ছে, এই দুটোই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় এটা কার্যকরী হবে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের চক্রান্ত রুখে দিতে নির্বাচনী প্রক্রিয়ায় সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সেই সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এই সময় ভাসানীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যিনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, অর্থের চিন্তা তিনি কখনো করতেন না, তিনি লঙ্গি পরে পায়ে হেঁটে তিনি সংগ্রাম করতেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও যেমন আমরা শ্রদ্ধা জানাতে পারবো, ঠিক একইভাবে দুর্বৃত্তায়নের এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ওই নির্বাচন অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোনো পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভাসানী সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না। হতাশা ও অনিশ্চয়তা থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে মানুষ আতঙ্কগ্রস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে দলীয় পক্ষপাত চলছে অভিযোগ করে নির্বাচন অবাধ, সুষ্ঠু না হলে সে দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি। এ সময় ৩ জন উপদেষ্টার নিয়োগ ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলের যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি। রাজনৈতিক দলগুলোর অনৈক্য গণতন্ত্র প্রতিষ্ঠার পথ
আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নিজেদের ইচ্ছে পূরণের রাজনীতি করছে। রোববার বিকেলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় এসব কথা বলেন তারা। সুরায়া বন্ডির প্রতিবেদন। জনসংখ্যার অনুপাতে আসলে আসন বন্টন হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে মাওলানা ভাসানীর ভূমিকা নিয়ে তার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অভ্যুত্থান আজকে যখন ২০২৪ সালের এতে বক্তারা বলেন, বর্তমানে রাজনৈতিক সংকট উত্তরণে মাওলানা ভাসানীর মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছে। জনমানুষের জন্য সহজভাবে কোনটা করণীয় সেইটি আমাদের পরিকল্পনায় আনতে হবে। আমরা সবাই মাওলানা ভাসানীকে আদর্শ মানি, কিন্তু কেউ মাওলানা ভাসানী হইতে চাচ্ছি না। জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতায় গিয়েছেন তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা সংবিধানকে ব্যবহার করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অভ্যুত্থান পরবর্তীকালে সরকার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই। কাজে এরকম একটা হজাবরলা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব, এটি আমি মনে করি না। তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক কমিটমেন্ট, একটা রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতিবিদদের দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকা উচিত। যদি আপনি সত্যি নতুন বাংলাদেশ গড়তে চান, যদি সত্যি দুর্নীতি বন্ধ করতে চান, যদি সত্যি বৈষম্য দূর করতে চান এবং একটা সুখী সমৃদ্ধ দেশ জীবন গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই পথেই যেতে হবে। এখনকার রাজনীতির ডিমান্ড এটা। আর ন্যায় বিচার ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে গেলে দেশে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে। গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নিজেদের ইচ্ছা পূরণের রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। স্পষ্ট করেই বলা দরকার, জামাত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ সংশোধনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রোববার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জুলাই সনদকে ঝুঁকিতে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে দ্বিমত আছে তা নিরসনের পরই এটি গণভোটে যাওয়া উচিত বলেও মত দেন সাইফুল হক। ভোটাররা যদি কোনো প্রশ্নে তারা যদি দ্বিমত থাকে, 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নে তাদের যদি দ্বিমত থাকে বা একটা প্রশ্ন যদি দ্বিমত থাকে, তাহলে কিভাবে তার মতামতটা ব্যক্ত হবে? সেজন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি, জুলাই সনদকে নিয়ে এরকম ঝুঁকির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই এবং গণভোটে এরকম একটা না সূচক জায়গায় যেতে পারে এরকম কোনো স্কোপ, এরকম কোনো সুযোগ আমাদের উত্থাপনের জন্য যেসব ব্যাপারে স্পষ্টতই দলগুলোর মধ্যে দ্বিমত আছে, এরকম বিষয়গুলো উত্থাপন করাটা যথাযথ হবে না। প্রার্থী অংশীজনরা আচরণবিধি মেনে চললে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন সহজ হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রোববার সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে তিনি একথা বলেন। এতে ভোটের মাঠে নিরপেক্ষতার প্রশ্নে ইসির সক্রিয় ভূমিকা কামনা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন অংশগ্রহণমূলক করার পরামর্শও দেন তারা। এবার আসাদের রিপোর্ট। ইসির সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেয় মোট 12টি রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নিজ দলের পক্ষে প্রস্তাবনা দেন তারা। জাতীয় সংসদ নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন, সবটার মধ্যেই যেন আপনাদের একটা উপস্থিতি, সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা, সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয়, তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে
বাংলাদেশ শান্তির দেশ হবে। নির্বাচন কমিশনাররা জানান, পেশিশক্তি, অপপ্রচার ও অসদুপায় অবলম্বনকারীদের ছাড় দেওয়া হবে না। কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত দেন তারা। যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রিজাইডিং অফিসার যাতে শক্ত হয়, নিরপেক্ষ হয়, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ শান্তিপূর্ণ সফল নির্বাচনের পথ উন্মুক্ত করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। রিফর্মস কমিশন যেটা, এরা আমাদের পক্ষে এই কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, কারণ ওনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেছেন, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এ সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতাও চান নাসিরউদ্দিন। ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন তিনি। রোববার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় আর্মি অর্ডিন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। দেশে এখন দরিদ্রের হার প্রায় ২৮%। এর সংখ্যানুপাতে প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এছাড়াও আরও ১৮% মানুষ যে কোনো সময় দারিদ্র্য তালিকার ঝুঁকিতে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা, কর্মসংস্থানের ধীরগতি এবং মূল্যস্ফীতির সঙ্গে মজুরের পার্থক্য সংকট উস্কে দিচ্ছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পরিস্থিতি সামাল দিতে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের দক্ষ করার পরামর্শ দেন তারা। উষা ফেরদৌসের 2 পর্বের প্রতিবেদনের শেষ কিস্তি আজ। ক্যামেরায় ছিলেন শেহাবুদ্দিন। কষ্ট না, কষ্ট ছাড়া কি আর সারাদিন মানে 200 টাকার কাম হতারি না। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা ও কর্মহীনতা সহ নানা কারণে দেশে দিন দিনই বাড়ছে দারিদ্র্য। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের এক প্রতিবেদনে বলা হয়, 2025 সালে দেশে 30 লাখ মানুষ অতি দারিদ্র্যের কবলে পড়তে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি এবং শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতির এমন আশঙ্কা করছে। বড় লোক তো গরিবের ঘরে পাড়া দিয়ে আরো বড় লোক হইতেছে, এনে তো মনে করেন গরিবের দিকে আর কেউ চায় না। অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে পিছিয়ে পড়া মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বৈষম্য দিন দিন বাড়ছে। 100 বার উঠতে হয়, 100 বার ওইখানে নিয়ে ফালাইতে হয়, তারপরে 1 কেজি চাইলের দাম হয় না। 300 টাকা বলাবান ওখানে খায় কি খাওয়ায় কি, এই যে 300 টাকা কাম করে যে বাসায় যেতেছে। আস্তে আস্তে কাজ কিনা উঠে আছে, তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে? গত 5 দশকে দেশে দারিদ্র্য হ্রাসে বড় সাফল্য থাকলেও ধনী গরিবের বৈষম্য আরো প্রকট হয়েছে। বিবিএসির হিসেবে 1973 থেকে 74 সালে দেশের সবচেয়ে ধনী 10% মানুষের হাতেই ছিল মোট আয়ের 28%। বিপরীতে সবচেয়ে গরিব 10%-এর হাতে ছিল মাত্র 3.25% মতো আয়। সবশেষ 2022 সালের পরিসংখ্যানে এই হিসেব দাঁড়ায় ধনী 10%-এর আয় 41% এবং গরিব 10%-এর আয় মাত্র 1.31%। কাজ কাম হয়, ওই সময় সংসার চলে, আর এরপরে মনে করেন বসে থাকলেন ধরে মনে করেন যে ঋণ দাঁড়ি করি খাওয়ানি হয়, এখন চলা তো কষ্ট, এখানকার এটা করার কি আছে। বিশ্বব্যাংক, পিপিআরসি, সানেম সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে 2022 সালের পর দারিদ্র্য বেড়েছে। এছাড়া দেশের অন্তত 10 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে বলে জানালেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 8 ঘন্টা কাজ করে যতটুকু আর্ন করতাম আগে, এখন তার চেয়ে আমার রিয়েল ইনকাম কমে গেছে। শিক্ষিত শ্রেণীর বেকারটাও কিন্তু অনেক বেড়ে গেছে, যারা গ্রাজুয়েশন করে বসে আছে, কোনো চাকরি নাই। আগে একটা লার্জ নাম্বার অফ পিপল বিদেশে যেত কাজের জন্য, কিন্তু সেই জায়গাটাও আমাদের সংকুচিত হয়ে আসছে। আমাদের চাকরি অর্জনের চেয়ে বড় বেশি মানে আমাদের নিজেদের এন্টারপ্রেনারশিপের দিকে ঝোঁকা। খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে ৩,৮২২ টাকা খরচ করার সামর্থ্য না থাকলে তাকে দারিদ্র্য সীমার নিচে ধরা হয়।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1139 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1139 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে 181 জন, চট্টগ্রামে 141, ঢাকায় 546, খুলনায় 119, ময়মনসিংহে 96, রাজশাহীতে 46, রংপুরে 9 এবং সিলেট বিভাগে 1 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত 16 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। সরকার ইটভাটার বিরুদ্ধে আইন করলেও বিকল্প তৈরি না করায় পরিবেশ রক্ষার উদ্যোগ ভেস্তে যায় বলে মন্তব্য করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার বিকেলে রাজধানীর গণপূর্ত ভবনে এক সেমিনারে একথা বলেন তিনি। এতে হাসপাতাল, কারাগার, আদালত ও এতিমখানার মতো সরকারি ভবনগুলো পরিবেশ বান্ধব কাঠামোয় সংস্কার ও পুনর্নির্মাণের কথা জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। রবিবার রাজধানী গণপূর্ত ভবনের সভাকক্ষে এক শীর্ষ সেমিনারের আয়োজন করে গণপূর্ত অধিদপ্তর। এতে যোগ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ খাত সংশ্লিষ্টরা। এতে পরিবেশ সুরক্ষায় সরকার ইটভাটার বিরুদ্ধে আইন করলেও কোনো বিকল্প তৈরি না করায় উদ্যোগ বিফলে যায় বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। কয়েকটা জায়গায় এবার প্রাধান্য হিসাবে ধরেছি যে এগুলোতে আমরা ইটভাটার, অবৈধ ইটভাটাকে নিয়ন্ত্রণ করব। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। বলেন, ফসলি জমিতে ইটভাটা বানিয়ে সৃষ্ট আগুন ও ধোঁয়ায় শুভজায়নে নষ্ট করছে। দায়িত্ব নেয়ার পর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ইটভাটা ভেঙেছেন বলেও দাবি করেন তিনি। আমাদের একটা সিস্টেম ট্রান্সফরমেশন দরকার। আপনি বলেন, প্রতি বছর, গত বছর আমি দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এ সময় হাসপাতাল, কারাগার, আদালত ও এতিমখানার মতো সরকারি ভবনগুলো পরিবেশ বান্ধব কাঠামো সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানান গণপূর্ত উপদেষ্টা। হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখতে পারি, ছাদ থেকে পানি পড়ছে, ড্যাম্প হয়ে গেছে বিল্ডিংগুলো, আমাদের রুগীরা কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ পাবেন না। কারাগার, আমি নিজেও ছিলাম, সমস্ত দেয়াল, ড্যাম্প, এগুলো যদি সংস্কার করা যায়। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। ১৭তম টেস্ট খেলার মাইল ফলকের সামনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এ মাইল ফলকে স্পর্শ করবেন তিনি। মুশফিকের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। খেলা শুরুর আগে মাঠে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে বিসিবি। তার হাতে তুলে দেওয়া হবে বিশেষভাবে ডিজাইন করা একটি ক্রেস্ট, যেখানে তার ১৭তম টেস্টের তারিখ ও পরিসংখ্যান খোদাই করা থাকবে। আগামী বছরের মার্চে মাঠে গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট আইপিএলের ১৯তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের মিনি নিলাম। এই সময়ের মধ্যে অনেক ক্রিকেটার নিজেদের দল থেকে ছাঁটাই হয়েছেন, আবার কয়েকজন খেলোয়াড় ট্রেন্ডিংয়ের মাধ্যমে দলও বদল করেছেন। আইপিএলের 10টি দল সব মিলিয়ে এবারের মিনি নিলামের আগে ৭৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে ৭০ জনের আপাতত কোনো দল নেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার।
রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়, সাজা কার্যকরে ইন্টারপোলে গ্রেপ্তার আবেদন করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি। বাংলা মোটর সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, নাশকতা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ বিএনপির, ভোট সুষ্ঠু না হলে দায় সরকারের, বলছে জামায়াত। এবং ডেঙ্গুতে একদিনে আরও 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।